আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক সহ এই ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আমাদের আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। বায়োলজি ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 5 আমরা নির্বাচন করেছি। এটির উপরে আমরা একটি ক্লাস নিয়েছি এর আগে, এবং সেটি ছিল ওলোথ্রিক্স অর্থাৎ শৈবাল। গত ক্লাসে আমরা যেটি আলোচনা করেছি শৈবালের বৈশিষ্ট্য এবং আমাদের সিলেবাসভুক্ত যে টপিক্সটা আছে ওলোথ্রিক্স এবং টাইপ স্টার হিসাবে ওলোথ্রিক্স আলোচনা করেছিলাম। ওলোথ্রিক্সের স্ট্রাকচার বা গঠন আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব রিপ্রোডাকশন অফ ওলোথ্রিক্স। ওলোথ্রিক্সের রিপ্রোডাকশন অর্থাৎ জনন। আমরা জানি যে জনন হচ্ছে বংশবৃদ্ধির একটা প্রসেস বা সংখ্যা বৃদ্ধির একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে একটা প্রজাতি তার বংশধর রেখে যেতে পারে, প্রজাতির ধারাবাহিকতা রক্ষা পায়। তো এখন আমরা সেখানে রিপ্রোডাকশানের মধ্যে রিপ্রোডাকশান রিলেটেড যেই শব্দগুলো এবং যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। এবং ওলোথ্রিক্সের ক্ষেত্রে দু ধরনের সাধারণত দেখা যায়। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, আরেকটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। আবার যেটা ভেজিটেটিভ যে রিপ্রোডাকশানটা, অঙ্গজ জনন, সেটিও দেখা যায়। তো 3 ধরনের আমরা বলতে পারি। তো প্রধানত 2 ধরনের, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। যদিও অঙ্গজ প্রজনন যেটা বলা হয় সেটিও আসলে এক ধরনের অযৌন জনন। আচ্ছা, তাহলে এখন আসো যে আমরা আজকের ক্লাস থেকে শিখন ফল হিসাবে তোমরা যা জানতে পারবে সেটি হচ্ছে রিপ্রোডাকশান কাকে বলে এবং রিপ্রোডাকশান কত ধরনের হতে পারে সেটি আমরা জানতে পারবো। এবং আমরা আজকে মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান মানে অযৌন জননের প্রসেসটা বা ওলোথ্রিক্সের ক্ষেত্রে সেটা দেখানোর চেষ্টা করব। এবং এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান রিলেটেড যে শব্দগুলো, যেমন স্পোর, স্পোরাঞ্জিয়াম, জুস্পোর, জুস্পোরাঞ্জিয়াম, অ্যাপ্লানোস্পোর, হিপ্নোস্পোর, এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান রিলেটেড কিছু বিষয়। সেক্সুয়াল রিপ্রোডাকশান আমরা আজকে বেশি যাব না, সেক্সুয়াল রিপ্রোডাকশানের দিকে যদিও যাব না, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশান রিলেটেড যেগুলো শব্দ, যেমন ধরো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগামি, আমরা এই 3টি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই একটা কোশ্চেন হিসাবে, প্রত্যেকটাই একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। তো সেগুলো আমরা আলোচনা করব। আর ডিটেলস আমরা প্রসেসের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশান, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান, এই দুটোর মধ্যে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান প্রসেসটা আলোচনা করার চেষ্টা করব যদি এগুলো আলোচনা করে সময় থাকে। আচ্ছা, তাহলে আলোচনায় আসা যাক। আমরা প্রথমেই আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিপ্রোডাকশান বা জনন। জনন কাকে বলে? জনন হচ্ছে যে কোনো জীব যে পদ্ধতিতে তার বংশ বিস্তার করে, সংখ্যা বৃদ্ধি করে, তাকেই বলা হয় জনন বা রিপ্রোডাকশান। রিপ্রোডাকশান বিভিন্ন টাইপের হতে পারে। আমাদের মেইন টপিকসটা হচ্ছে ওলোথ্রিক্স। এবং ওলোথ্রিক্স হচ্ছে এক ধরনের শৈবাল এবং এক ধরনের অশাখান্বিত শৈবাল, ফিলামেন্টাস অ্যালজি বা সূত্রাকার শৈবাল। তাহলে এই ওলোথ্রিক্সের গঠন আমরা দেখেছিলাম, ছবি এঁকে বুঝিয়েছিলাম। এখন ওলোথ্রিক্সের ক্ষেত্রে যদিও ভেজিটেটিভ রিপ্রোডাকশনও আছে, মানে অঙ্গজ জনন যেটা আছে, 3 ধরনের জনন দেখা যায়, অঙ্গজ, অযৌন এবং যৌন। অঙ্গজটা হচ্ছে যে ওলোথ্রিক্সের কোনো একটা অংশ যদি কেটে যায়
কোনো কারণ যাই হোক না কেন সেই অংশটি থেকে আবার দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ফিলামেন্ট তৈরি হতে পারে। এরপরে হচ্ছে অযৌন জনন। তো আমরা প্রথমেই বলি যে অযৌন জনন কাকে বলে। অযৌন জনন হচ্ছে কোনো জীব, যদি আমরা বিশ্লেষণধর্মী সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে পারি যে কোনো ধরনের গ্যামেট সৃষ্টি ছাড়াই, অর্থাৎ জননকোষ সৃষ্টি ছাড়াই কোনো জীব যখন একাকী একই প্রজাতিভুক্ত অন্য সদস্যের সহযোগিতা ব্যতিরেকে নিজ দেহাংশের মাধ্যমে আপন আকৃতি সম্পন্ন সন্তান উৎপন্ন করতে পারে তাকে বলা হয় অযৌন জনন। তো এটি হচ্ছে বিশ্লেষণধর্মী। আমরা সংক্ষেপে বলতে পারি উলোথ্রিক্সের ক্ষেত্রে বিশেষ করে সেটি হচ্ছে যে স্পোর সৃষ্টির মাধ্যমে সৃষ্ট জননকেই অযৌন জনন বলে। কারণ অযৌন জননের প্রধান যে একক সেটা হচ্ছে স্পোর, কিন্তু যৌন জননের একক হচ্ছে গ্যামেট, স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট, অর্থাৎ পুং জননকোষ, স্ত্রী জননকোষ, যেটাকে আমরা শুক্রাণু এবং ডিম্বাণু বলি। তাহলে অযৌন জননটা হচ্ছে যে গ্যামেট সৃষ্টি ছাড়াই যখন স্পোরের মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে বলা হয় অযৌন জনন। এখন আমরা আলোচনা করব বিষয়ভিত্তিক, যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন রিলেটেড যে শব্দগুলো আছে। প্রথমে হচ্ছে স্পোর। স্পোর কি? স্পোর হচ্ছে অযৌন জননের একককে স্পোর বলে। এটা একটা কোষ ধরতে পারো। তো এটি কোনো শুক্রাণু বা ডিম্বাণু বা ধরনের কোনো জনন কোষ নয়, তবে সে অযৌন জননেরই কাজ করে। এটা জনন কোষ, তবে অযৌন জনন কোষ, যৌন জনন কোষ নয়। সেজন্য স্পোরকে আমরা বলতে পারি যে অযৌন জনন একককেই স্পোর বলে, বা অযৌন জননের একককে স্পোর বলে। এরপর আসলে স্পোরাঞ্জিয়াম। এখন এই যে স্পোরটা কোনো একটা কোষ থেকেই তৈরি হবে। যেই কোষ থেকে স্পোরটা তৈরি হবে সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। তাহলে যে কোনো কোষ থেকে স্পোর তৈরি হতে পারে, দেহকোষ থেকে। যদি সেই দেহকোষ পরিবর্তিত হয়ে স্পোরে রূপান্তরিত হয় তখন, অথবা সেখান থেকে এক বা একাধিক যে স্পোর যদি তৈরি হয় তখন ওই কোষটাকে, অর্থাৎ মাতৃকোষটাকে, এটা হচ্ছে স্পোর মাতৃকোষ, ওটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। আমরা বাংলাদেশে স্পোর মাতৃকোষও বলতে পারি। এবার আসো জুস্পোর। জুস্পোর হচ্ছে স্পোরই। পার্থক্য হচ্ছে কি, যে জুস্পোর হলো যে সমস্ত স্পোরের ফ্লাজেলা থাকে এবং চলন ক্ষমতা সম্পন্ন। জুস্পোরকে চলরেণু বলা হয়। জুস্পোর ইংরেজিতে বলে, আর বাংলাতে বলা হয় চলরেণু। তাহলে স্পোর আর জুস্পোর মধ্যে পার্থক্য কোথায়? স্পোর সবগুলোই, জুস্পোরও এক ধরনের স্পোর, অ্যাপ্লানোস্পোরও এক ধরনের স্পোর, হিপনোস্পোরও এক ধরনের স্পোর। এগুলো সবই হচ্ছে অযৌন জনন একক। তবে স্পোরের যে ক্লারিফিকেশন, তার মধ্যে জুস্পোর হচ্ছে একটি। এবং জুস্পোর কখন বলবো আমরা, কখন আমরা স্পোরকে জুস্পোর বলবো? যে সমস্ত স্পোরের একাধিক ফ্লাজেলা থাকে এবং সেই ফ্লাজেলার মাধ্যমে তারা চলাচল করতে পারে, চলন ক্ষমতা সম্পন্ন, সেই ধরনের স্পোরকেই আমরা জুস্পোর বলবো। তাহলে জুস্পোর কাকে বলে? ফ্লাজেলাযুক্ত চলন ক্ষমতা সম্পন্ন স্পোরকেই জুস্পোর বা চলরেণু বলে। তারপর আসো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর হচ্ছে ফ্লাজেলাবিহীন চলন শক্তিহীন স্পোরকেই বলা হয় অ্যাপ্লানোস্পোর। ঠিক আছে, এতে যেহেতু ফ্লাজেলা থাকে না, তারা চলতেও পারে না। তাহলে অ্যাপ্লানোস্পোর হলো যে ফ্লাজেলাবিহীন স্পোরকেই অ্যাপ্লানোস্পোর বলে। এবার আসো হিপ্লোস্পোর। হিপ্লোস্পোর আবার এক ধরনের অ্যাপ্লানোস্পোর, অর্থাৎ কোনো অ্যাপ্লানোস্পোর যখন তার প্রতিকূল পরিবেশে সে অবতীর্ণ হয় বা প্রতিকূল পরিবেশে মুখোমুখি হয়, সে সময় সে পুরু প্রাচীর সৃষ্টির মাধ্যমে, তার দেহের চারপাশে পুরু প্রাচীর সৃষ্টির মাধ্যমে সে নিজেকে সুরক্ষা প্রদান করে। তাহলে এই যে সুরক্ষা অবস্থা প্রাপ্ত হয়, সেই সুরক্ষা প্রাপ্ত বা প্রাচীর ঘেরা এই অ্যাপ্লানোস্পোরকে বলা হয় হিপ্নোস্পোর। তাহলে হিপ্নোস্পোর টার্মটা আমরা ব্যবহার করব প্রতিকূল পরিবেশে, যখন সে পুরু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়। তাহলে আমরা যেই
এই হিপ্নোস্পোর পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করলাম সে তাহলে সবগুলোই হচ্ছে স্পোর, জুস্পোর, তারপর হচ্ছে অ্যাপ্লানোস্পোর, হিপ্নোস্পোর সবই হচ্ছে আসলে ডিফারেন্ট টাইপ অফ স্পোর। আর স্পোরাঞ্জিয়াম, জুস্পোরাঞ্জিয়াম এটাও হচ্ছে স্পোর মাতৃকোষ। স্পোর যে কোষ থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলে স্পোরাঞ্জিয়াম। জুস্পোর যেখান থেকে উৎপত্তি লাভ করে সেই মাতৃকোষকে বলা হয় জুস্পোরাঞ্জিয়াম। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে স্পোর হচ্ছে অযৌন জনন একককে স্পোর বলে, আর স্পোর যে কোষ থেকে উৎপত্তি লাভ করে তাকে স্পোরাঞ্জিয়াম বলে। আর জুস্পোর হচ্ছে যখন স্পোরে ফ্লাজেলা থাকে, কোনো স্পোরের বা যেসব স্পোরে ফ্লাজেলা থাকে এবং তারা চলন ক্ষমতা সম্পন্ন হয় তাদেরকে বলা হয় জুস্পোর। আর জুস্পোর যে কোষ থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় জুস্পোরাঞ্জিয়াম। একইভাবে অ্যাপ্লানোস্পোর হচ্ছে যে সমস্ত স্পোরের কোনো ফ্লাজেলা থাকে না, চলন ক্ষমতাও থাকে না, তাদেরকে বলা হয় অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। আর হিপ্নোস্পোর হচ্ছে কোনো অ্যাপ্লানোস্পোর যখন প্রতিকূল পরিবেশে পুরু তার দেহের চারদিকে পুরু প্রাচীর সৃষ্টির মাধ্যমে সুরক্ষিত হয়, তখন এই ধরনের স্পোরকে বলা হয় হিপ্নোস্পোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটুকু। স্পোর, জুস্পোরাঞ্জিয়াম, জুস্পোর, জুস্পোরাঞ্জিয়াম, অ্যাপ্লানোস্পোর, হিপ্নোস্পোর এই পর্যন্ত। এখন আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমরা বলি, আমরা অযৌন জননের ক্ষেত্রে বলেছিলাম যে মানে বিশ্লেষণধর্মী যেটা বলেছিলাম সেটি হচ্ছে যে কোনো জীব যখন গ্যামেট সৃষ্টি ব্যতি রেখে একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতা ছাড়াই নিজ আকৃতি সম্পন্ন সন্তান উৎপাদন করতে পারে তখন তাকে বলা হয় অযৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার সংক্ষেপে বলছিলাম যে স্পোর সৃষ্টির মাধ্যমে সংগঠিত সংগঠিত জননকেই অযৌন জনন বলে। এখন আসছি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন একটু জটিল, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যখন কোনো জীব একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় গ্যামেট সৃষ্টির মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় আপন আকৃতি সম্পন্ন বা নিজ আকৃতি সম্পন্ন সন্তান উৎপন্ন করে তখন সেটাকে বলা হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আমি আবার বলছি, যখন কোনো জীব একই প্রজাতির অন্য সদস্যের সহযোগিতায় গ্যামেট সৃষ্টির মাধ্যমে নিষেক প্রক্রিয়ায় আপন আকৃতি সম্পন্ন সন্তান উৎপাদন করতে পারে তখন তাকে বলা হয় যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন সেক্সুয়াল রিপ্রোডাকশন বিভিন্নভাবে হতে পারে এবং প্রসেসটা সেটা হচ্ছে আইসোগামী একটা প্রসেস, অ্যানাইসোগামী একটা প্রসেস, উগামী আরেকটা প্রসেস। এখন প্রথমে আইসোগামী। আইসোগামী এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তিনটা দিয়ে প্রয়োগের একটা কোশ্চেন হতে পারে অথবা প্রত্যেকটা দিয়েই এক একটা জ্ঞানমূলক অথবা অনুধাবনের প্রশ্ন তৈরি করা যায়। তাহলে প্রথমে আসি আমরা আইসোগামী কাকে বলে। আইসোগামী হচ্ছে যে যখন দুটো জনন কোষ, অর্থাৎ আমরা শৈবালের ক্ষেত্রে সাধারণত ওভাবে শুক্রাণু ডিম্বাণু ইউজ করা হয় কম, সেক্ষেত্রে আমরা মানে মেইল গ্যামেট, স্ত্রী ফিমেল গ্যামেট অর্থাৎ পুংজনন কোষ, স্ত্রী জনন কোষ শব্দটাই বেশি ব্যবহার করি। এবং সেই পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ যদি একই রকম হয় তখন সেটাকে বলা হয় আইসোগামী। তাহলে আইসোগামী আমি এখানে প্রসেসটাকে বলা হয় আইসোগামী আর পদ্ধতিটাকে গ্যামেটটাকে বলা হয় আইসোগ্যামেট। যেমন আমি এখানে তিনটা ছবি এঁকে দেখাচ্ছি। তাহলে এটা দুটোই একই রকম সাদৃশ্যপূর্ণ। তাহলে এই ধরনের গ্যামেটকে বলা হয় আইসোগ্যামেট। এবং এই আইসোগ্যামেট
তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় আইসোগামী। দুটোই একই রকম। এবার আসো অ্যানাইসোগামী। অ্যানাইসোগামীতে যেটা হয় সেটা হচ্ছে দুটোর মধ্যে একটু পার্থক্য থাকবে, একটা ছোট একটা বড়। যেমন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জননকোষ, আমরা যদি এটাকে পজিটিভ স্ট্রেইন ধরি, এটাকে যদি নেগেটিভ স্ট্রেইন ধরি, তাহলে যে কোনো একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ স্ট্রেইন ধরতে পারি। ধরলে এটা হবে, এটাকে নেগেটিভটা সাধারণত বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেজন্য আমরা এটাকে একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ যদি ধরি তাহলে একটা ছোট একটা বড়। তাহলে এটা হচ্ছে অ্যানাইসোগ্যামেট এবং পদ্ধতিটা হচ্ছে অ্যানাইসোগামী। অ্যানাইসোগ্যামেট, তাহলে এটা হলো আইসোগ্যামেট আর এটা হচ্ছে অ্যানাইসোগ্যামেট। আচ্ছা, এবার আসো উগামী। উগামী হচ্ছে একটু ডিফারেন্ট। উগামী হচ্ছে একটা জননকোষ হবে বড়, আরেকটা হচ্ছে অনেক ছোট। এটা হচ্ছে মেইল গ্যামেট আর এটি হচ্ছে ফিমেল গ্যামেট। আকৃতি হবে বড়, নিউক্লিয়াস হবে অনেক বড়। তাহলে এটা হচ্ছে মেইল গ্যামেট বা পুং গ্যামেট। হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় উগামী, উগ্যামেট। উগ্যামেট এবং পদ্ধতিটাকে বলা হয় উগামী। তাহলে আমি এখন আবার ব্যাখ্যা করছি যে আমরা এখানে যে টার্মগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন সংক্রান্ত যে টার্মগুলো ব্যবহার করছি, একটা হচ্ছে আইসোগামী, অ্যানাইসোগামী এবং ওগামী। আইসোগামী হচ্ছে যখন দুটো জননকোষী, যদি আমরা সেটিকে পজিটিভ স্ট্রেইন এবং নেগেটিভ স্ট্রেইন হিসেবে বিবেচনা করি, তাহলে দুটি জননকোষী যদি একই রকম হয় তখন সেটাকে বলা হয় আইসোগ্যামেট। দুটো জননকোষী একই রকম এবং এই প্রসেসটাকে বলা হয়, হোল প্রসেসটাকে বলা হয় আইসোগ্যামী। গ্যামেটগুলোকে বলা হয় আইসোগ্যামেট যেহেতু তারা সাদৃশ্য, আইসো মানে সাদৃশ্য পূর্ণ বা মিল সম্পন্ন। তাহলে গ্যামেটগুলোকে যেমন বলা হয় আইসোগ্যামেট, ঠিক একইভাবে পদ্ধতিটাকে বলা হয় আইসোগামী। এটাকে একেবারে সমান করে দাও। হ্যাঁ, তাহলে যদি জননকোষ দুটি একই রকম হয় তখন সেটাকে বলা হয় আইসোগ্যামেট এবং পদ্ধতিটিকে বলা হয়, যৌন প্রজনন পদ্ধতিটিকে বলা হয় আইসোগামী। একইভাবে অ্যানাইসোগামী হচ্ছে যখন দুটো জননকোষের মধ্যে একটি ছোট এবং একটি বড় হয় তখন তাদের এই ধরনের প্রসেসটাকে বলা হয় অ্যানাইসোগামী এবং গ্যামেটগুলোকে বলা হয় অ্যানাইসোগ্যামেট। তারপর আসো যে উগামী। উগামী হচ্ছে যখন পুং জননকোষটি
অপেক্ষাকৃত ছোট হয়, সচল হয় এবং স্ত্রী জননাঙ্গে অবস্থানরত স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে। পাশাপাশি স্ত্রী গ্যামেটটি আকৃতিগতভাবে অনেক বড় হয়, গোলাকার হয় এবং স্ত্রী জননাঙ্গে অবস্থান করে, তখন এ ধরনের গ্যামেটকে বলা হয় উগ্যামেট এবং এই ধরনের পদ্ধতিকে বলা হয় উগামি। আমি আবার বলছি যে উগামিটা হচ্ছে সবচেয়ে উন্নত। উগামি হচ্ছে যে যখন যে যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেটটি অপেক্ষাকৃত অনেক ছোট, লম্বাটে, ফ্লাজেলাযুক্ত বা লেজযুক্ত এবং সচল, পাশাপাশি স্ত্রী জননাঙ্গে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে, তাকে বলা হয় পুংগ্যামেট। মানে পুংগ্যামেটটা বৈশিষ্ট্য হচ্ছে এটি। আর স্ত্রী গ্যামেটটি হচ্ছে আকৃতিগতভাবে অনেক বড় এবং গোলাকার, তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং এটি অবস্থান করে স্ত্রী জননাঙ্গে। যদি এ ধরনের অবস্থা হয় তবে এ ধরনের গ্যামেটগুলোকে বলা হয় উগ্যামেট এবং হোল প্রসেসটাকে বলা হয় উগামি। তা তিনটা জিনিসই খুবই, মানে তাদের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব কম। বিশেষ করে এই দুটো জায়গার মধ্যে দেখো এরা হচ্ছে একই রকম, তাহলে আইসোগ্যামেটগুলো হচ্ছে একই রকম গ্যামেট সম্পন্ন গ্যামেটকেই বলা হয়, একই আকৃতি সম্পন্ন গ্যামেটকে বলা হয় আইসোগ্যামেট এবং পদ্ধতিকে বলা হয় আইসোগামি। ভিন্ন আকৃতি সম্পন্ন গ্যামেটকে বলা হয় অ্যানাইসোগ্যামেট এবং পদ্ধতিটাকে বলা হয় অ্যানাইসোগামি। আর ভিন্ন আকৃতি, এখানে অনেক বৈশিষ্ট্য আছে। এখানে ভিন্ন আকৃতি, ভিন্ন আচরণও ভিন্ন। এখানে ডিম্বাণুটা হচ্ছে অনেক বড়, গোলাকার এবং নিশ্চল, পাশাপাশি সেটি স্ত্রী জননাঙ্গে অবস্থান করে। আর এক্ষেত্রে হচ্ছে যে পুংগ্যামেটটি হচ্ছে ক্ষুদ্রাকৃতির, মস্তক এবং লেজ সমন্বিত, সচল এবং সেটি আবার স্ত্রী জননাঙ্গে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে। তাহলে এই ধরনের প্রসেসকে বা এই ধরনের যৌন পদ্ধতিকে বলা হয় উগামি। আর যে গ্যামেটগুলো অংশগ্রহণ করে সেই গ্যামেটগুলোকে বলা হয় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। আচ্ছা, তাহলে এখন আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন রিলেটেড যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আমরা শেষ পর্যায়ে একটা কোশ্চেন রাখো যে উলোথ্রিক্সের অযৌন জনন ব্যাখ্যা করো। তো উলোথ্রিক্সের অযৌন জননটা আমরা আলোচনা করছি। তো উলোথ্রিক্সের একটা শৈবাল এবং এটা হচ্ছে একটি ফিলামেন্টাস বা সূত্রাকার শৈবাল। উলোথ্রিক্সের যে গঠনগত বৈচিত্র্য সেটি হচ্ছে তার কোষগুলো, মানে প্রথম এবং শেষ কোষটি ছাড়া অন্য সব কোষগুলোই মোরলেস সেম, অর্থাৎ একই রকম। এবং এদের তাহলে আমরা এখন গঠনের দিকে যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি অযৌন জননে। তাহলে অযৌন জননের প্রথমে সংজ্ঞাটা লিখবে, তারপরে পদ্ধতিটা লিখবে। সংজ্ঞাটা আমরা আগেই বলেছি। তো পদ্ধতিটা হচ্ছে যে অযৌন জননের ক্ষেত্রে দেখা যায় যে একটা ম্যাচিউর উলোথ্রিক্সের কোষ থেকে স্পোর তৈরি হয় এবং এই যে কোষগুলো থেকে স্পোর তৈরি হয় সেই স্পোরগুলো হচ্ছে ফ্লাজেলাযুক্ত এবং এই ফ্লাজেলাযুক্ত কোষকে বলা হয়, জনন কোষকে বলা হয় জুস্পোর। সাধারণত যে কোষ থেকে জুস্পোর তৈরি হয় সেই জুস্পোর কোষটাকে বলা হয় জুস্পোরাঞ্জিয়াম। উলোথ্রিক্স যখন পরিণত হয় তখন জুস্পোরাঞ্জিয়াম থেকে জুস্পোর বেরিয়ে আসে এবং সম্পূর্ণ প্রোটোপ্লাস্ট সংকুচিত হয়ে জুস্পোরে পরিণত হয়। এখানে দু ধরনের হতে পারে, যে কোষটা যদি সরু কোষ হয়, ছোট কোষ হয়, তাহলে সেক্ষেত্রে একটা জুস্পোর তৈরি হতে পারে, এক থেকে তোমার সম্পূর্ণ প্রোটোপ্লাস্ট সংকুচিত হয়েই জুস্পোরে পরিণত। আর যদি কোষগুলো তোমার হয়, মানে বড় হয় বা মোটা হয়, তখন সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপের জুস্পোর তৈরি হতে পারে, যেমন ম্যাক্রো জুস্পোর এবং মেগা জুস্পোর। তাহলে এখন আসো যে ধরনেরই হোক না কেন, জুস্পোর একটা স্পোরাঞ্জিয়াম থেকে প্রায় জুস্পোরাঞ্জিয়াম থেকে প্রায় 1 থেকে 32টি পর্যন্ত জুস্পোর বেরিয়ে আসতে পারে। তো যখন একটা ম্যাচিউর বা পরিণত বয়স্ক কোষ থেকে বা জুস্পোরাঞ্জিয়াম থেকে একটা জুস্পোর তৈরি হয়, সেই জুস্পোরগুলো একটা তৈরি হয় না, আমরা 1 থেকে 32টা পর্যন্ত হতে পারে। যেমন তখন দেখা যায় যে তাদের মধ্যে ফ্লাজেলা থাকে এবং ফ্লাজেলা থাকার কারণে তারা জুস্পোরাঞ্জিয়াম থেকে বেরিয়ে একটা থলিকাকার গঠনের মধ্যে আশ্রয় নেয়, অর্থাৎ একটা থলিকাকার গঠন গঠিত হয়, সেটাকে বলা হয় ভেসিকল।
এবং ভেসিকলের তারা মোটামুটি জুস্পঞ্জিয়ামের প্রাচীর বিদীর্ণ করে একটা ভেসিকল গঠন করে এবং সেখানেই জুস্পঞ্জিয়ামগুলো তৈরি হয় এবং বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর জুস্পঞ্জিয়ামগুলো আস্তে আস্তে বিকশিত হতে থাকে এবং একটা পর্যায়ে সে কোনো বস্তুর সাথে তার ফ্লাজেলার মাধ্যমে লেগে যায় এবং সেখানেই তার অঙ্কুরোদ্গম ঘটে। এবং যখন অঙ্কুরোদ্গম ঘটে তখন দেখা যায় যে তার ফ্লাজেলাটা ফিক্সড হয়ে যায়, অর্থাৎ মিশে যায়। ওই যেই বস্তুর সাথে সে সংলগ্ন হয় তার সঙ্গে ফ্লাজেলাটা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সে ফ্লাজেলাবিহীন হয়ে পড়ে। ফ্লাজেলাবিহীন, এখন যদি জুস্পোরগুলো ছোট হয়, মাইক্রোজুস্পোর যেগুলো, সেগুলো সাধারণত দেখা যায় যে ওদের আই স্পট থাকে এবং বা আই স্পটটা একেবারে সামনের দিকে থাকে সম্মুখ প্রান্তে। তো এই জুস্পোরাঞ্জিয়াম থেকে পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং ক্রমাগত এভাবে বিভাজিত হয়ে একটা জুস্পোরাঞ্জিয়াম থেকে আস্তে আস্তে একটা ফিলামেন্ট, অপত্য ফিলামেন্ট তৈরি হয়, যেটা পরবর্তী পর্যায়ে ম্যাচিউরিটি বা অর্জন করে অথবা পূর্ণ বিকশিত হয়ে একটি পূর্ণাঙ্গ ফিলামেন্ট হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে এটাই হচ্ছে উলুথ্রিক্সের অযৌন জনন। তো আমি আবার বলছি যে জুস্পোরের উলুথ্রিক্সের অযৌন জননটা সম্পন্ন হয় জুস্পোসিস্টের মাধ্যমে। এখন জুস্পোর হচ্ছে চলরেণু, অর্থাৎ এদের ফ্লাজেলা থাকে। সাধারণত জুস্পোরের 4টি ফ্লাজেলা থাকে। সাধারণত উলুথ্রিক্স যখন ম্যাচিউরিটি অর্জন করে, তার কোষগুলো যখন ম্যাচিউর হয় তখন কোনো পরিণত কোষের প্রোটোপ্লাস্ট সংকুচিত হয়ে জুস্পোরে পরিণত হয় এবং এই জুস্পোরগুলো কোষ প্রাচীর ভেদ করে একটা থলিকাকার গঠনের মধ্যে আশ্রয় নেয় বা নিরাপদ থাকে এবং সেক্ষেত্রে তাদের থাকে, ফ্লাজেলা থাকে 4টি করে এবং এরা এই ফ্লাজেলা বিশিষ্ট জুস্পোর ভেসিকল বিদীর্ণ করে পরিবেশে নিক্ষিপ্ত হয়। আমরা জানি যে উলুথ্রিক্স হচ্ছে শৈবাল এবং এটা পানিতে থাকে। তাহলে জুস্পোরগুলো যখন বেরিয়ে যায় তখন প্রত্যেকটা জুস্পোরের প্রান্তভাগে থাকে 4টি করে ফ্লাজেলা এবং এই জুস্পোরগুলো যখন অঙ্কুরোদ্গম হয়, অর্থাৎ এরা তো শিশু, তাহলে এরা জননকোষ, তাহলে এখন এই জননকোষগুলো থেকে যখন শিশুতে রূপান্তরিত হবে বা তোমার ডেভেলপমেন্ট হবে, তখন এক পর্যায়ে এই জুস্পোর ফ্লাজেলার মাধ্যমে কোনো বস্তুর সাথে লেগে যায় এবং আস্তে আস্তে ওই বস্তুর সাথে সে ফিক্সড হয়ে যায় এবং ফ্লাজেলাগুলো বিলীন হয়ে যায়। তারপর তার মধ্যে ক্রমবিকাশের একটা ধাপে মাইটোসিস ঘটে এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। কোষের সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় একটা জুস্পঞ্জিয়াম থেকে, আমরা বলছি যে আগেই বলেছি যে 1 থেকে 32টি পর্যন্ত জুস্পোর বের হতে পারে। হ্যাঁ, যেমন মেগা জুস্পোরগুলোর ক্ষেত্রে সংখ্যা কম, মাইক্রোজুস্পোরগুলোর ক্ষেত্রে সংখ্যা বেশি। তাহলে এখন মেগা জুস্পোর 1 থেকে 4টা পর্যন্ত হতে পারে, মাইক্রোজুস্পোর 8 থেকে 32টা পর্যন্ত হতে পারে। এখন সংখ্যা যাই হোক না কেন, জুস্পোরগুলো যখন ফিক্সড হয়ে যায় তখনই আস্তে আস্তে তাদের মধ্যে বিভাজন শুরু হয়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে নিচের দিকে হোল্ড ফাস্ট তৈরি হয়। হোল্ড ফাস্ট আমরা জানি যে স্পেশাল অন্য কোষগুলো থেকে, কারণ হোল্ড ফাস্টের মধ্যে বিভাজন হয় না। তাহলে একটা হোল্ড ফাস্ট হিসাবে আত্মপ্রকাশ করে। সাধারণত দেখা যায় প্রথম যে 2টা কোষে পরিণত হয় তার নিচের কোষটাই হোল্ড ফাস্ট হিসাবে আত্মপ্রকাশ করে আর উপরে কোষে অনবরত বিভাজিত হতে থাকে এবং সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এভাবেই উলুথ্রিক্স পুরোপুরি একটা অপত্য ফিলামেন্ট হিসাবে আত্মপ্রকাশ করে এবং এক পর্যায়ে এটা পূর্ণ বিকশিত হয় এবং নিজেই আবার অযৌন জনন কিংবা যৌন জননে অংশগ্রহণ করে। এভাবে একটা কোষ থেকেই মনে করো 1 থেকে 32টা জুস্পোর যেহেতু তৈরি হয়, ওই প্রত্যেকটা জুস্পোর থেকে এক একটা ফিলামেন্ট তৈরি হয়। সেক্ষেত্রে একটা উলুথ্রিক্স ফিলামেন্ট থেকে অসংখ্য ফিলামেন্টের আবির্ভাব ঘটে। এভাবেই তাদের অযৌন জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে। তো আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি এবং নেক্সট ক্লাসে আমরা উলুথ্রিক্সের যৌন জনন সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় আলোচনা করব। সে পর্যন্ত আশা করছি এবং দোয়া করছি তোমরা সবাই ভালো থাকবে। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।